ফরেন অ্যাফেয়ার্সের একটি গভীর এবং বেশ চিন্তোদ্দীপক রিপোর্টের উপর ভিত্তি করে আজ আমরা দক্ষিণ এশিয়ার যুদ্ধ এবং সংঘাতের পরিবর্তনশীল রূপ নিয়ে আলোচনা করব। ভারত আর পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের এই দ্বন্দ্ব কিভাবে এখন সম্পূর্ণ নতুন, হাইটেক এবং মারাত্মক বিপজ্জনক একটা পর্যায়ে প্রবেশ করছে, সেটাই হলো আমাদের আজকের এই বিশ্লেষণের মূল বিষয়। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। দ্য কনফ্লিক্ট উড হ্যাভ বিন এ নিউক্লিয়ার ওয়ার, বা সংঘাতটি একটি পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারত। কথাগুলো ২০২৬ সালের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে ২০২৫-এর সেই ভয়াবহ সংকটের কথা স্মরণ করেই এই মন্তব্য। ভারত যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবিটা নাকচ করে দিয়েছে, কিন্তু এই ঐতিহাসিক মন্তব্যটা অন্তত একটা জিনিস পরিষ্কার করে দেয়, পরিস্থিতি তখন সত্যিই কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। দুটো পরমাণু শক্তিধর দেশের লড়াই আসলে কতটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে, এটা তারই একটা পরিষ্কার ইঙ্গিত। এক, মে 2025 ক্রাইসিস বা মে ২০২৫-এর সংকট। আমরা যদি গত কয়েক দশকের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামরিক সংঘাতের দিকে ফিরে তাকাই, তাহলে আসলে সে সময় কি ঘটেছিল সেটা বোঝা যাবে। ঘটনাপ্রবাহের দিকে নজর দিলে বোঝা যায় সংঘাতটা আসলে কত দ্রুত ছড়িয়ে পড়েছিল। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম উপত্যকায় একটা জঘন্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন বেসামরিক নাগরিক। ঠিক এর পরপরই মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের ভেতরে একেবারে গভীরে প্রেসিশন স্ট্রাইক বা নিখুঁত বিমান হামলা চালায়। ৮ আর ৯ মে সংঘাত একদম চরমে পৌঁছায়, এমনকি পাকিস্তানের নুরখা এয়ারবেসের মতো অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনাও তখন আক্রান্ত হয়। অবশেষে ১০ মে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়। ৭০। এই সংঘাতে মোট নিহতের সংখ্যা ছিল এটি। প্রথম দেখায় হয়তো খুব বড় কোনো সংখ্যা মনে হচ্ছে না, কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য অনেক। কারণ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর এই মে ২০২৫-এর সংঘাতটি ছিল এই দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে তীব্র আর প্রাণঘাতী মুখোমুখি লড়াই। এটা কিন্তু প্রমাণ করে যে ছোট স্কেলের একটা আক্রমণও কীভাবে মুহূর্তের মধ্যে এক বিশাল যুদ্ধের রূপ নিতে পারে। ২. দ্য নিউ এসকেলেশন প্লেবুক বা সংঘাত বৃদ্ধির নতুন সমীকরণ। এই যুদ্ধের পর কোনো পক্ষই কিন্তু পিছিয়ে আসেনি, বরং ভবিষ্যতের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানের এই উত্তেজনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল দুই দেশের নেতাদের পাল্টাপাল্টি এবং কঠোর অবস্থান। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন এক নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থার। তিনি স্পষ্ট বলেছেন ভারত নিখুঁত ও চূড়ান্ত আঘাত হানবে এবং কোনো পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। ঠিক এর বিপরীতে পাকিস্তানের সামরিক বাহিনীও কড়া হুমকি দিয়েছে যে তারা ভৌগোলিক সীমানার বাধা ভেঙে ভারতের একেবারে প্রত্যন্ত অঞ্চলেও আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। সামরিক এই আপগ্রেডগুলোর দিকে তাকালে একদম স্পষ্ট হয়ে যায় যে ভেতরে ভেতরে অত্যন্ত সক্রিয় একটা অস্ত্র প্রতিযোগিতা চলছে। একদিকে পাকিস্তান চীন ও তুরস্ক থেকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, তৈরি করেছে আর্মি রকেট ফোর্স কমান্ড। অন্যদিকে ভারতও কিন্তু বসে নেই, তারা আরও আধুনিক স্যাটেলাইট, সেন্সর আর দ্রুত আঘাত হানার সক্ষমতা বাড়াচ্ছে। মানে উভয় দেশই এখন আগের চেয়ে অনেক দ্রুত, অনেক দূরে আর অনেক বেশি শক্তিতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যুদ্ধের ধরনটাই পুরোপুরি বদলে যাওয়া। আগে সবার একটা ভয় ছিল যে ভারত যদি স্থলপথে আক্রমণ করে তাহলে পাকিস্তান হয়তো কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসবে, কিন্তু এখনকার রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। স্থলযুদ্ধের বদলে এখন ফোকাস চলে গেছে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক বা ড্রোন আর মিসাইল হামলার ওপর। এর ফলে পারমাণবিক সীমা অতিক্রম না করেই মারাত্মক মাত্রায় কনভেনশনাল বা প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা ভয়ানক স্পেস তৈরি হয়েছে। ৩. অ্যানাটমি অব দি নেক্সট ওয়ার বা পরবর্তী যুদ্ধের রূপরেখা। সামরিক বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সংঘাত হবে অবিশ্বাস্য রকম দ্রুত এবং বহুমাত্রিক। বিশেষজ্ঞরা যে কাল্পনিক অথচ অত্যন্ত বাস্তবসম্মত পরিস্থিতির কথা ভাবছেন সেটা ঠিক এই রকম হতে পারে। শুরুতে হয়তো সীমান্তে সামরিক মহড়া নিয়ে হঠাৎ একটা আতঙ্ক ছড়ালো, এরপর হয়তো গাদর বন্দরের কাছে কোস্টগার্ডের উপর আচমকা হামলা হলো। চোখের পলক ফেলতে না ফেলতেই আকাশ আর ড্রোন হামলার মাধ্যমে দুই দেশেরই গভীরে আক্রমণ শুরু হয়ে যাবে। এরপর হয়তো বাঁধ আর নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হবে, আর শেষমেশ আরব সাগরে নৌ সংঘর্ষের কারণে স্থবির হয়ে পড়বে গোটা বিশ্বের বাণিজ্য। সবকিছু ঘটবে জাস্ট এক অভাবনীয় গতিতে। এই সুপারফাস্ট সংঘাতের ডামাডোলে সবচেয়ে বড় বিপদের নাম হচ্ছে ডুয়েল ইউজ অ্যাসেট বা দ্বৈত ব্যবহারযোগ্য স্থাপনা। এটা এমন এক ধরনের সামরিক ঘাঁটি বা সিস্টেম যা কনভেনশনাল এবং পারমাণবিক উভয় ধরনের অস্ত্রই সংরক্ষণ বা পরিচালনা করতে পারে।
এখন একবার চিন্তা করলেই বোঝা যায় তীব্র হামলার মধ্যে এক দেশ যদি ভুল করে প্রতিপক্ষের এমন কোনো ঘাঁটিতে সাধারণ একটা ড্রোন হামলাও চালায়, তবে প্রতিপক্ষ কিন্তু ভাবতে পারে যে সরাসরি তাদের পারমাণবিক সক্ষমতাই ধ্বংস করা হচ্ছে। আর এই সংঘাত যে শুধু ভারত আর পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। চীন হয়তো পাকিস্তানকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে শুরু করবে। যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য মধ্যস্থতা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাবে। পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, আর সোশ্যাল মিডিয়ার নানা গুজব আর ভুয়া খবর আগুনে ঘি ঢালার মতো পুরো পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে তুলবে। ঠিক এই পর্যায়ে এসে একটা খুব গভীর প্রশ্ন জাগে। বেশি মাত্রায় প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধ হওয়ার অর্থ কি এই যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আসলে কমে গেছে? স্থলযুদ্ধের সম্ভাবনা কমে যাওয়ায় আপাতদৃষ্টিতে পারমাণবিক হামলার ঝুঁকি কম মনে হলেও এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এক অদৃশ্য এবং ভয়ঙ্কর বিপদ। দ্য রিস্ক অফ মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশের ঝুঁকি এই নতুন যুগের সামরিক কৌশল কিভাবে চরম সর্বনাশের কারণ হতে পারে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। পুরো বিষয়টার সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা কিন্তু এখানেই। একদিকে দূরপাল্লার নিখুঁত হামলার কারণে কেউ হয়তো ইচ্ছা করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, সেই সম্ভাবনা কমে যাচ্ছে। কিন্তু অন্যদিকে প্রযুক্তি নির্ভর এই অত্যন্ত দ্রুতগতির যুদ্ধের চাপে অনিচ্ছাকৃত বা ভুলবশত পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি আগের চেয়ে বহুগুণ বেড়ে যাচ্ছে। ভুলের কারণে ঘটা এই ভয়ঙ্কর সিনারিওগুলো নানাভাবে তৈরি হতে পারে, যেমন শত্রুর রেডলাইন বা চূড়ান্ত সীমা বুঝতে ভুল করা, অথবা আগেই যেমনটা উল্লেখ করা হলো ডুয়েল ইউজ স্থাপনায় ভুল করে আঘাত করে বসা, কিংবা আত্মরক্ষার জন্য সরানো পারমাণবিক অস্ত্রকে আক্রমণের প্রস্তুতি হিসেবে ভুল ভাবা। আর এই আধুনিক যুদ্ধে হামলার গতি এতই বেশি যে কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার মতো পর্যাপ্ত সময় বা সুযোগই হয়তো তখন আর পাওয়া যাবে না। এর সাথে যুক্ত হয়েছে ডিপ্লোম্যাটিক গ্রিডলক বা কূটনীতিক অচলাবস্থা। 2025 সালের ওই সংকটের পর ট্রাম্প জনসমক্ষে মধ্যস্থতার যে ক্রেডিট দাবি করেছিলেন সেটা নয়া দিল্লিকে বেশ অসন্তুষ্ট করেছিল। ভারত ঐতিহ্যগতভাবেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ খুব একটা পছন্দ করে না। এর ফলে ভবিষ্যতে যদি আবার যুদ্ধ বাধে, তবে যুক্তরাষ্ট্র চাইলেও হয়তো সহজে মধ্যস্থতা করতে পারবে না, যা পরিস্থিতিকে আক্ষরিক অর্থেই আরও জটিল করে তুলবে। 5. বিল্ডিং ডিপ্লোম্যাটিক ফায়ার ব্রেকস বা কূটনৈতিক প্রতিরক্ষামূলক বলয় গড়া। পরিস্থিতি একদম খাদের কিনারায় পৌঁছানোর আগেই কিভাবে সেটাকে থামানো যায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা হল, চরম শত্রুতার মাঝেও আমরা সংযমের কিছু উদাহরণ দেখেছি। যেমন 2025 সালের নভেম্বরে নয়াদিল্লিতে একটা গাড়ি বিস্ফোরণের পর ভারত কিন্তু কোনো সামরিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত ছিল। এরপর ডিসেম্বরে বাংলাদেশে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যে হ্যান্ডশেক বা করমর্দন হল, সেটাও একটা দারুণ ইতিবাচক ইঙ্গিত। এভাবেই নীরবে চলা পর্দার আড়ালের যোগাযোগ আর শান্তিকালীন সময়ে কথা বলার নতুন চ্যানেল তৈরি করাটা এখন একেবারে মাস্ট। ভবিষ্যতের কোনো বড় সংকট এড়াতে ওয়াশিংটন এবং এর মিত্রদের এখনই একটা নতুন প্লেবুক তৈরি করতে হবে। সংঘাত কিভাবে নতুন রূপ নিতে পারে সেদিকে আগে থেকেই নজর রাখতে হবে। কোথায় কোথায় প্রভাব বিস্তারের সুযোগ আছে সেটা খুঁজে বের করতে হবে, আর ইমার্জেন্সি মুহূর্তে দ্রুত বার্তা আদান প্রদানের জন্য গোপন চ্যানেলগুলোকে কোঅর্ডিনেট করতে হবে। মানে মিসাইল ওরা শুরু হওয়ার পর মাথা ঘামানোর চেয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখাটাই হলো আসল কথা। সবশেষে একটা প্রশ্ন ভাবনার খোরাক যোগায়। পরবর্তী স্ফুলিঙ্গ জ্বলে ওঠার আগেই কি প্রয়োজনীয় এই কূটনৈতিক ফায়ার ব্রেকগুলো তৈরি করা সম্ভব হবে? বৈশ্বিক নিরাপত্তার এই ভঙ্গুর অবস্থা সত্যি গভীরভাবে ভাবিয়ে তোলে। এই বিশ্লেষণটি থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার যে সংঘাতের রূপ প্রতিনিয়ত বদলাচ্ছে, আর তাই সমাধানের পথগুলোকেও আমাদের সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে। মূল রিপোর্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সোর্স মেটেরিয়ালগুলো ঘুরে আসার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।